নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় চলে এলাম আর একটা নতুন এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়বস্তুটা আপনারা দেখছেন, তাই আমি নতুন করে পুনরাবৃত্তি করছি না। তবে এই এপিসোডে ঢোকার আগে আমি আপনাদের শুধু বলবো, অনুরোধ করব যে যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে আপনারা অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছয়। এবং আপনারা ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। কারণ জানবেন যে আপনারা যত বেশি শেয়ার করবেন, যত বেশি কমেন্ট করবেন, ইউটিউব তত বেশি বেশি করে মানুষের কাছে এই ভিডিওকে পৌঁছে দেবে, যার ফলে সাধারণ মানুষ, রাজ্যের প্রান্তিক মানুষও অনেকটাই এর মাধ্যমে জানতে পারবেন। যাই হোক, আমি মূল ঘটনায় আসি। বিশ্বাস করুন, আজকে আমি একজন ইউটিউবার বা একজন সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আসিনি। আমি এসেছি একজন পিতা হিসাবে, একটা কন্যার পিতা হিসাবে। আমার কন্যা কল্যাণী এমসে নার্সিং অফিসারের চাকরি করে। তাকেও ডিউটি করতে হয়, তাকেও রাত জাগতে হয়। আজকে গতকাল যে ঘটনাটা ঘটল আরজিকর হসপিটালে, একজন মহিলা চিকিৎসক ডিউটিরত অবস্থায় সে নৃশংস অত্যাচারের শিকার হলো। তারপরে পাশবিক অত্যাচার হলো, তার অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হলো। এই ঘটনা আপনারা প্রত্যেকেই জেনেছেন এবং আমাদের রাজ্যের পুলিশের পক্ষ থেকে কোনো মহল থেকে কোনো সময় বলা হয়েছিল যে এটা আত্মহত্যা, কোনো সময় বলা হয়েছিল স্বাভাবিক মৃত্যু, আবার কোনো সময় অন্য কথাও বলা হয়েছিল। তো যাই হোক, এই সময় দাঁড়িয়ে আজকে মীনাক্ষীদের একটা আন্দোলন দেখলাম। কালকেই সারাদিন বুদ্ধবাবুর বিষয়ে ব্যস্ত থাকার পরেও সন্ধেবেলায় এক ঝাঁক তরুণ তারা আন্দোলনে নামলো, একেবারে খোদ এনআরএসে, এই আরজি করে। একটু আমরা দেখতেই পাচ্ছি সেই আন্দোলন, একবার দেখে নিন। আজকে এই আন্দোলন করলো মীনাক্ষীরা। আজকে সারা রাজ্যে সকাল থেকে বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে ডিউটিরত নার্স, ডাক্তার, তারা সব আন্দোলনে নেমেছে। গতকাল তো এটা ধামাচাপা দেওয়ার চেষ্টাই হয়ে গিয়েছিল, যদি না ওই ডাক্তার নার্সেরা চাপ সৃষ্টি করত, যদি না মেডিকেল পড়ুয়ারা, নার্স পড়ুয়ারা চাপ সৃষ্টি না করত, তাহলে পোস্টমর্টমটাও কিভাবে হতো, কিভাবে সত্যিটা সামনে আসতো আমরা জানি না। তো তাদের আন্দোলনের ফলেই এবং মীনাক্ষীদের আন্দোলনে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল, তার ফলেই কিন্তু আজকে আমাদের কাছে অনেকটা ঘটনা পরিষ্কার হচ্ছে। আজকে মেয়েটি দীর্ঘ ডিউটির মধ্যে একটু সাময়িক বিশ্রামের জন্য সে যখন সেমিনার রুমে গেল, তখনই ঘটনাটা ঘটল। আর ওই আরজিকরের যিনি প্রধান, তিনি কি বললেন, প্রশ্ন তুললেন, মেয়েটি অত রাতে কেন ওই সেমিনার রুমে গিয়েছিল। ভাবতে পারেন, আপনি একজন আপনার হসপিটালের দায়িত্বপ্রাপ্ত ডিউটিরত চিকিৎসকের নিরাপত্তা দিতে পারেন না, আপনি একটা ডিউটিরত যারা স্বাস্থ্যকর্মী তাদের একটা মহিলাদের জন্য আলাদা করে ওয়াশরুম অবধি করতে পারেন না, তাদের বিশ্রামের জন্য ঘর করতে পারেন না, তাদের ডিউটিতে বসার জন্য আলাদা করে ঘর করতে পারেন না। এক একজন ডাক্তার, এক একজন নার্সের ওপরে বিরাট করে বোঝা রোগীর। নতুন করে ডাক্তার নিয়োগ নেই, নার্স নিয়োগ বন্ধ। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি এই কথা বলেন কি করে? লজ্জা করে না আপনার? ওনার বিরুদ্ধে তো অভিযোগ আছে, বহু অভিযোগ আছে।
কি কারণে আজকে তাকে ওখান থেকে সরানো হচ্ছে না? আর এই মন্তব্য করার পরেও বা তাকে কেন তার পদ থেকে সরানো হচ্ছে না? তাকে তো প্রথম উচিত হচ্ছে অ্যারেস্ট করা, করে তাকে ইন্টারোগেশন করা, দরকার হলে তাকে একেবারে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা উচিত বলে আমি মনে করি। লজ্জা করে না? আজকে খোদ কলকাতার বুকে একটি নামী হসপিটালে যদি এই রকম ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন জেলায় জেলায় যে হসপিটালগুলো আছে সেখানে কি ঘটছে, কতটা নিরাপদ? আর আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে এই রাজ্যের মহিলারা নাকি খুব সুরক্ষিত। কি বলেছেন তিনি একটু শুনে নিন। বাংলার মেয়েরা সুরক্ষিত না হলে রাত 10টায় ঘুরে বেড়ায়, রাত 12টায় ঘুরে বেড়ায়, ভোর 4টায় ঘুরে বেড়ায়, সকালে ঘুরে বেড়ায়, চাকরি করে, কাজ করে, কেন্দ্রের করে, আইসিডিএস করে, আশা করে, সবকিছু করে, ডাক্তার চিকিৎসক সবাই আছে, টিচাররা। এই হচ্ছে সুরক্ষার নমুনা? এই হচ্ছে সুরক্ষার নমুনা? লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? আজকে সকালে পুলিশ একজনকে অ্যারেস্ট করলো, সঞ্জয় বলে একটি ছেলেকে। তো এই সঞ্জয়টা কে? তাকে, তার পরিচয়টা কি? পুলিশ কমিশনার বিনীত গোয়েল যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল, যে পরিচয়টা জানতে চাইছিল, তিনি রেগে গেলেন, তিনি পরিচয় জানাবেন না। এটা তো আমরাও পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে জানতে চাই। সাংবাদিকরা তো বন্ধু, তারা তো এই কাজ করবেই। যে ওই সঞ্জয় বলে যাকে অ্যারেস্ট করেছেন, তিনি কি একজন ওই মেল ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট, নাকি তিনি কলকাতা পুলিশের সিভিক পুলিশ, নাকি তিনি একজন বেসরকারি সিকিউরিটি কোম্পানির ব্যক্তি? কে তিনি? নাকি তিনি বহিরাগত? কেন পরিচয়টা দিচ্ছেন না? কি আড়াল করতে চাইছেন বিনীত গোয়েল? আজকে মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার করতে হবে। এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে অনেকেই, এবং সেক্ষেত্রে পুলিশ বাধ্য হয়েছে, যে তারা বলেছে যদি তার মা বাবা চায় তাহলে সিবিআই তদন্ত হতে পারে। শুনুন বিনীত গোয়েল কি বলেছেন। কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও ইজ এ ক্রিমিনাল। ইফ দেয়ার ইজ এনি ডিমান্ড ফ্রম the family that they want the investigation to be carried out by some other agency, from our side there is absolutely no problem. শুনলেন? আমি তাই আপনাদের কাছে বলবো, মীনাক্ষীদের কাছে বলবো, যে মীনাক্ষী তোমরাই পারো এই বদলটা করতে। আজকে রাজ্যের হাসপাতালে হাসপাতালে শিক্ষক, ডাক্তার, স্টুডেন্টস সবাই আন্দোলন করছে। এই আন্দোলনকে রাস্তায় নিয়ে আসো। অনেক হয়েছে, আর নয়। এই রাজ্যটা দুষ্কৃতীদের হাতে চলে গেছে। এই রাজ্যের আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আজকে কেউ নিরাপদ নয়। আজকে যাদের কাছে মানুষ যায় নিজের প্রাণ বাঁচাতে, তারাই নিজেদের প্রাণটা বাঁচাতে পারছেন না। তাই আমি বলি, আরজিকরই পথ দেখাক, মীনাক্ষীরা হাল ধরুক। এই রাজ্যের যে অবস্থা চলছে, সেই অবস্থার খুব শীঘ্রই নিরসন দরকার। তাই একটা কথা বলেই শেষ করব, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আপনারা কি বলছেন একটু জানাবেন কমেন্ট বক্সে, আর এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। এই কথাটা বলেই আজকের এপিসোড শেষ করছি। মীনাক্ষীদের অপেক্ষায় রইলাম, আর নমস্কার। আবার দেখা হবে কাল রাত 8টায়।